2026-27 অর্থ বছরের প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট পাস হবে আজ। এটি আগামী 1 জুলাই থেকে দেশ জুড়ে কার্যকর হবে। মূল্যস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা বর্তমান 3,75,000 টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হচ্ছে। এই সীমা আগামী 2027-28 অর্থ বছর পর্যন্ত বহাল রাখা হতে পারে। একই সঙ্গে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের উপর চাপ কমাতে আয়করের বিভিন্ন স্তর বা স্ল্যাবেও আনা হচ্ছে নতুন সমন্বয়। সব মিলিয়ে এবারের বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের জন্য বেশ কিছু বড় স্বস্তির খবর আসতে যাচ্ছে। বেলা 11টা থেকে শুরু হবে সংসদ অধিবেশন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। দুপুর 1:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করবেন। রায়টি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। এর আগে গত 22 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন। এর আগে প্রসিকিউশন ও আসামি পক্ষের দীর্ঘ শুনানি শেষে গত 14 মে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। ওই দিন রাষ্ট্রপক্ষ শুনানির অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও ফারুক আহমেদ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ। উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা এবং বেসরকারি খাতে ঋণের চাহিদা তলানিতে নেমে আসার প্রেক্ষাপটে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে গভর্নর মোস্তাফিজুর রহমান মুদ্রাস্ফীতির ঘোষণা করবেন। এটি বর্তমান বিএনপির নেতৃত্বাধীন সরকারের আমলে এবং গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের প্রথম মুদ্রানীতি। উচ্চ মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকায় প্রথম নীতি সুদ হার 10%-এই অপরিবর্তিত রাখা হচ্ছে। একই সঙ্গে ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমা সংরক্ষণ হারেও কোনো পরিবর্তন আনা হচ্ছে না। মাঝে মূল্যস্ফীতি কিছুটা কমলেও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার উপর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যচাপ বেড়েছে। এর প্রভাবে গত মে মাসে দেশের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, স্বল্প সময়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। এ কারণে সুদ হার কমানোর পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে তারা। রংপুরের তারাগঞ্জ উপজেলায় 9 বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্বজন ও এলাকাবাসীর দাবি, দোষীদের দ্রুত বিচারের দাবি তাদের। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। এ যেন একটি পরিবারের নয়, পুরো এলাকার বুকফাটা কান্না। রংপুরের তারাগঞ্জে নিখোঁজের পরদিন পাটক্ষেত থেকে 9 বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তে ধর্ষণের আলামত মিলেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী মোজাহিদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি হত্যার কথা স্বীকারও করেছেন। আমি কোনো সাজা মানব না, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার আর কিছু চাওয়া নাই। প্রশাসনক দোষ দেব না, প্রশাসনের কাজেও আমি খুশি, কেননা তারা আসামি ধরছে। কারো কাছে আমার বর্তমান ঝগড়া ঝাঁটি, জায়গা জমি নিয়ে কোনো ঝগড়া ঝাঁটি নাই, আমি কারো বাসাও যাই না, আমরা ফাঁসি চাই। স্থানীয়দের দাবি, গ্রেপ্তার হওয়া যুবকের বাড়ি ছিল সানজিদাদের বাড়ির পাশেই। পরিচিত হওয়ায় শিশুটি সেখানে খেলতে যেত। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিভাবকরাও রয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এলাকায় ম্যাকিং ট্যাকিং অনেক মোবাইল টোবাইলে বিভিন্নভাবে এটাকে সরিয়ে দেওয়ানো হয়, তারপরে মেয়েটিকে পাওয়া যায় না। পরবর্তীতে পরের দিন সকাল শনিবার অর্থাৎ 20 তারিখে সকাল 10:30 থেকে 11টার মধ্যে এটা পাট খেতে মেয়েটাকে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। মানে সুযোগ অবলম্বন করে গোপন আস্থানা বা ঘরে বা যে কোনো গোপন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে, তাকে ধর্ষণ করে এবং হত্যা করে, খুন করে। এর আমরা সর্বোচ্চ শাস্তি আমরা চাই।
এ ঘটনায় শিশুটির বাবা তারাগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থলের পাশেই তাদের বাড়ি। ছেলেটার বয়স 19 বছর। তো আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তথ্য প্রযুক্তির সহায়তায়, এবং পরে তাকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করি। সানজিদা আর কখনো ফিরবে না, কিন্তু তার মতো আর কোনো শিশুর জীবন যেন এমন নির্মম পরিণতির শিকার না হয়, এটাই এখন স্বজন, এলাকাবাসী ও সচেতন মানুষের প্রত্যাশা। দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের একমাত্র আকুতি। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। মাগুরা জেলা শহরের প্রধান সড়কগুলো উন্নত হলেও সেগুলো এখন যেন চলে গেছে দলছুট ও বেওয়ারিশ গরুর দখলে। অসচেতন মালিকদের খামখেয়ালিপনায় ব্যস্ত সড়কে গবাদি পশুর অবাধ বিচরণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে ভোগান্তি ও শঙ্কার মধ্যে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের। মাগুরা থেকে প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। মাগুরা শহরের প্রধান সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলো বেওয়ারিশ গরুর দখলে পরিণত হয়েছে। দিনের বেশিরভাগ সময় এসব গবাদি পশু সড়কে ঘুরে বেড়ানোয় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ছোট বড় দুর্ঘটনা ঘটছে। গরু তেড়ে আসার আশঙ্কায় আতঙ্কে থাকেন স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বয়স্করা। স্কুল যাইতে পারবো, বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়াই তো কষ্ট। গরু যেভাবে তেড়ে বর্তমান যে গরু পালতিছে এরা ছাড়িয়ে দিয়ে পালে, এই গরুগুলো ধরে এরকে খড়ে দেওয়া। চালকদের অভিযোগ, চলন্ত যানবাহনের সামনে হঠাৎ গরু চলে আসায় প্রায়ই নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হয়। এই খোলা গরু রাস্তায় যে ঘুরে বেড়ায়, এটি আমাদের বাইকারদের, বিশেষ করে আরো অনেক গাড়িতে অনেক সমস্যা, অ্যাক্সিডেন্টের একটা রিস্ক থাকে। স্থানীয়রা বলেন, দুধ সংগ্রহের পর অসচেতন মালিকেরা গরুগুলোকে শহরের রাস্তায় ছেড়ে দেন, ফলে গবাদি পশুর অবাধ বিচরণ বাড়ছে। এই গরুগুলো ছাড়িয়ে দেওয়ার কারণে ময়লা আবর্জনা ফেলে রাখে, একটা খরিদ্দার আসে ওখানে দাঁড়াতেও চায় না। সাধারণ ব্যবসায়ী হঠাৎ করে গরু আসে, অত্যাচার করে, খাওয়া দাওয়া করে। আমরা ছোটখাটো দোকান দিই, কিনা বেচার ফাঁকে গরুতে এসে খেয়ে যায়। তবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাগুরা জেলা পুলিশ। প্রচলিত যে খোয়ার আইন আছে, এই আইনগুলোতে অবাধে বিচরণকারী গবাদি পশু এবং তাদের যে মালিক আছে তাদের বিরুদ্ধে জরিমানা সহ শাস্তির বিধান রয়েছে। এজন্য শহরের রাস্তায় গরুর অবাধ রাজত্ব, যান চলাচলে বিঘ্ন, দুর্ঘটনার সংখ্যা আর পরিবেশ দূষণে নাকাল সাধারণ জনগণ। বেওয়ারিশ গরুর উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত পদক্ষেপ চান মাগুরাবাসী। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলমকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্ত্রী ফারহানা আক্তার মুন্নিকে হত্যায় ব্যবহৃত চাপাতি ও ছুরিসহ গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, দীর্ঘদিন যাবৎ জাহাঙ্গীর ও মুন্নির মধ্যে স্বামীর পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহ চলছিল। প্রায় মুন্নিকে নির্যাতন করত স্বামী। গত রাতে কৌশলে স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে। এ সময় তাকে চাপাতি ও ছুরি দিয়ে গলা ও হাতের রগ কেটে হত্যা করে মুন্নি। সকালে আশেপাশের লোকজন দেখে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানায়, পারিবারিক কলহে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টা নিয়ে তদন্ত চলছে। একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুপ্ত রাজনীতি শুরু করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সাভার বাজার বাস স্ট্যান্ড সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা এবং অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ অভিযোগ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে মিছিলটি শুরু হয়ে রেডিও কলোনি গিয়ে শেষ হয়। সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগদান করেন। দিনাজপুরের পার্বতীপুরে মাদক মামলায় 4 আসামিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করার পর থানা হেফাজতে নেওয়া হয়। সকালে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ।
সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট সহ 10 জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট থেকে গত 25 জুন এফবি সামিহা নামের বোটটি মাছ ধরতে সমুদ্রে গেলে সেন্ট মার্টিনের উত্তর পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে বোটের এক মাঝি মোবাইল ফোনে কোস্টগার্ডের কাছে সহায়তা চান। পরে কোস্টগার্ডের একটি দল দ্রুত বোটসহ 10 জেলেকে জীবিত উদ্ধার করে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ডেন্টাল বিভাগের চিকিৎসক ও আবাসন সংকটের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছে ওই বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ 15 বছর যাবৎ শেরেবাংলা মেডিকেল কলেজে নেই পর্যাপ্ত শিক্ষক বা অবকাঠামো। অধ্যাপকের পদ শূন্য, 9 জনের স্থানে মাত্র 2 জন। শিক্ষক, সহকারী শিক্ষক সহ মোট 54 জনের পদের বিপরীতে মাত্র 11 জন শিক্ষক ক্লাস নিলেও তা পর্যাপ্ত নয়। শিক্ষক সংকটের কারণে অধিকাংশ ক্লাসই করতে না পেরে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট নিয়ে শঙ্কিত। অপরদিকে ডেন্টাল শিক্ষার্থীদের আবাসন সংকট চরম আকার ধারণ করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। ছেলেকে হত্যার দায়ে টাঙ্গাইলে মাকে 13 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক মোহাম্মদ হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডিত মায়ের নাম আয়না বেগম। রায় দণ্ডিত আয়না বেগমকে তার শিশুপুত্র হত্যার দায়ে 10 বছর এবং মরদেহ গুম করার অভিযোগে 3 বছর সহ 13 বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তাকে 40,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মী এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় বক্তারা মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সিরাজগঞ্জ র্যাব 12 সদর কোম্পানি এবং র্যাব 3 সিপিসি 2 মগবাজারের যৌথ অভিযানে 10 কেজি গাঁজাসহ 2 জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব 12 এর সদর কোম্পানি কমান্ডার মেজর তাবরিজ তাজওয়া শরীফ জানান, র্যাব 12 সদর কোম্পানির একটি অভিযানিক দল ঢাকা হতে রাজশাহীগামী মহাসড়ক চরহামকুড়িয়া গ্রামস্থ 9 নং ব্রিজ পাকা রাস্তার ওপর একটি যৌথ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 10 কেজি গাঁজাসহ 2 জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া তাদের সাথে থাকা মাদকদ্রব্য, গাঁজা ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত 2টি মোবাইল ফোন এবং একটি পিকআপ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের তারাস থানায় 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কুষ্ঠরোগ প্রতিরোধে 1 মাত্রার রিফামিসিন প্রতিরোধক কার্যপদ্ধতি বিষয়ে কুষ্টিয়া সদরে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ও দি লেপ্রিসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। সদর উপজেলা কনফারেন্স রুমে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শেখ কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কোঅর্ডিনেট জনাব জাহিদুল হক মতিন সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শেরপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় 2 ব্যক্তিকে ভারতে পাঠিয়ে দিয়েছে বিজিবি। 39 বিজিপির তাওয়াকুচা বিওপির রাঙ্গাজান এলাকায় এ ঘটনা ঘটে। বিজেপি জানায়, স্থানীয়দের সহযোগিতায় অবৈধ অনুপ্রবেশকারী ওই 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সীমান্তের মেইন পিলার 1096 এর
2S সংলগ্ন এলাকা দিয়ে তাদের ভারতে পাঠানো হয়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়হর এলাকায় বড়হর যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সচেতন নাগরিক এবং তরুণরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা থেকে বর্তমান তরুণ প্রজন্মকে রক্ষা করতে সমাজের প্রতিটি সচেতন মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সেবাকারীদের নিশ্চিত করে তাদের সামাজিক আধিপত্য বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। পরে একটি বর্ণাঢ্য মাদক বিরোধী র্যালি বের করা হয়। চট্টগ্রামের ফটিকছড়িতে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ির নানুপুরের গামরিতলায় অবস্থিত মাইজ ভান্ডার আহমেদিয়া এমদাদিয়া মাদ্রাসায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে 50 ব্যাগ রক্ত সংগ্রহ এবং 300 জনের ব্লাড গ্রুপিং করা হয়। বিশ্বকাপের উন্মাদনায় মানিকগঞ্জের প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে লাল দলকে 0-1 গোলে পরাজিত করেছে সবুজ দলের খেলোয়াড়রা। লাল সবুজ জার্সি পরে একে একে মাঠে নামে জেলার কলম যোদ্ধারা। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শহরের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। ম্যাচের শুরুতেই দুই দলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই হয়। খেলা শেষে গোলদাতা ও উভয় দলের ভালো খেলোয়াড়দের পুরস্কার সহ ট্রফি দেওয়া হয়।